বিরুদ্ধে ইউনূসের বিরুদ্ধে ইউনূসের বিরুদ্ধে মোল্লা রাজার বিরুদ্ধে মোল্লা রাজার বিরুদ্ধে মোল্লা ইউনূস হুঁশিয়ার 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 মোল্লা ইউনূস হুঁশিয়ার 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 দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু হিন্দু হত্যা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো মন্দির ভাঙা বন্ধ করো বন্ধ করো দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু। পশ্চিমবঙ্গের মানুষ যদি এখনো চিনতে না পারেন যে সত্যি সত্যি আমাদের ভালো কোন রাজনৈতিক দল চায় আর আমাদের ক্ষতি হলে কোন রাজনৈতিক দলের কোনো ভ্রুক্ষেপ নেই, সেটা যদি এখনো পর্যন্ত চিনতে না পারেন, তাহলে অনতি দূরেই পশ্চিমবঙ্গও যে পশ্চিম বাংলাদেশে পরিণত হতে চলেছে তা কিন্তু বলাই বাহুল্য। আর সেই রকম একদিন হয়ে গেলে তখন কিন্তু কিচ্ছু করার থাকবে না। দেখুন, এই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে বলছেন বিশ্বের সমস্ত হিন্দু এক হও, কিংবা মোল্লা রাজের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, অথবা মোল্লা ইউনূস তুমি সাবধান, এই ধরনের যে স্লোগানগুলো দিচ্ছেন, এই স্লোগানগুলো দিতে বুকের পাটা লাগে। কেন এই কথা বলছি? তার কারণ সত্যি সৎসাহস দেখানোর মতো বুকের পাটা আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের রাজনীতিতে খুবই কম রাজনৈতিকবিদদের রয়েছে। তারা শুধুমাত্রই ভোটের অঙ্কে কাদের খুশি করলে আমরা বেশি ভোট পেতে পারবো, সে যত বড়ই অত্যাচার হয়ে যাক না কেন, তারা মুখটি বন্ধ করে থাকেন। তার কারণ পাশে ভোটাররা, তাদের কেনা গোলামরা যেন রুষ্ট না হয়ে যায়, তার জন্যই সতর্ক থাকে ম্যাক্সিমাম রাজনৈতিক দল। আর এই কারণেই বিজেপি সব থেকে স্বতন্ত্র, তার কারণ সোজাকে সোজা, সাদাকে সাদা, কালোকে কালো বলার তারা ক্ষমতা রাখে। আপনারা ভাবতে পারেন এই যে শুভেন্দু বাবু আজকে বুক চিতিয়ে এই ধরনের বলছেন মোল্লা রাজের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, তৃণমূল কংগ্রেসে এই ব্যক্তিটি যদি থাকতো আজকে বলতে পারতো এই কথা? তার ভেতরে ইচ্ছা হলেও এই কথা তার বলার ক্ষমতা থাকতো না, তার কারণ তাদের দল এটাকে সমর্থন করে না। ওপার বাংলার এত বড় অত্যাচারের পরেও তাদের দল যে এটাকে সমর্থন করে না সেটা মুখ্যমন্ত্রী নিশ্চুপ থেকে বুঝিয়ে দিয়েছেন। এ ব্যাপারে আপনাদের আরো বেশ কিছু তথ্য দেওয়ার ইচ্ছা রয়েছে আরো একটি পর্বে। যাই হোক, তবে ওপার বাংলার একটা রাষ্ট্রযন্ত্র কিভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার করতে সমস্ত বল প্রয়োগ করছে সেটা দেখলেই বুঝে যাবেন যে সত্যি মৌলবাদী কাকে বলে। মৌলবাদিতার আদর্শ নিদর্শন দেখাচ্ছেন মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনূস জবে থেকে তিনি ক্ষমতায় এসেছেন। একটা রাষ্ট্রযন্ত্র সংখ্যালঘুদের উপর যে অকথ্য অত্যাচার চালাচ্ছেন এবং তার প্রতিবাদ করলে যেভাবে তাদের গুমঘরে চালান করছেন, এমন নিদর্শন তালিবান প্রশাসন পর্যন্ত সামনে রাখতে পারেননি। তাই শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনূস কতটা নিচে নামতে পারেন তার জ্বলন্ত উদাহরণ দেখাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ। আর এই মুহূর্তে এই সংক্রান্তই তথ্য আপনাদের সামনে দেব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজিবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, যে বাংলাদেশে ইউনূস সরকার আসার পর থেকেই যেভাবে তাদের উপর অত্যাচার হচ্ছে এবং মোহাম্মদ ইউনূস এর প্রত্যেকটি ঘটনাকে অস্বীকার করছেন এই বলে যে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ সেটা কোনো ধর্মীয় আক্রমণ নয়, এটা একটা রাজনৈতিক আক্রমণ। একেবারেই কমপ্লিটলি মিথ্যে তারা একটা বক্তব্য রাখছেন। এমনকি বাংলাদেশের সেনাবাহিনীরা তারা পর্যন্ত সংখ্যালঘুদের বাড়িতে ঢুকে ঢুকে কিংবা দোকানে ঢুকে তাদের ওপর অত্যাচার চালাচ্ছে। আর মোহাম্মদ ইউনূস প্রশাসনের যদি সমর্থন না থাকতো তাহলে কি এই কর্মকাণ্ড এতদিন ধরে চলতে পারত? উত্তর হচ্ছে চলতে পারে না। এই 3 মাস ধরে চলে আসা হিন্দুদের ওপর অত্যাচারের আগুনে ঘি পড়ে যখন চিন্ময় দাস প্রভুকে একেবারে অনৈতিকভাবে গ্রেপ্তার করে তাকে গুমঘরে চালান করে ইউনূস প্রশাসন, তারপরেই আগুনে ঘি পড়ে এবং সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা যেভাবে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন খুব স্বাভাবিক কারণেই, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য রাস্তায় নামতে যখন তারা বাধ্য হয়েছেন, তারপরেও মোহাম্মদ ইউনূসের সরকার তাদের ওপর অনবরত এবং নির্বিচারে লাঠি চার্জ করছে। সেই ভিডিও সবটা আপনাদের দেখাতে পারবো না, তার কারণ ইউটিউবের গাইডলাইন্সের কারণে। আসুন, এই প্রসঙ্গে ভারতের তরফ থেকে যখন তীব্র প্রতিবাদ হওয়া উচিত ছিল, তখন একমাত্র রাজনৈতিক দল বিজেপি ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক দল, যতগুলো রাজনৈতিক দল আপনারা মনে করতে পারেন, সমাজবাদী পার্টি থেকে শুরু করে কেজরিওয়ালের আম আদমি পার্টি, কংগ্রেস, আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস, আমাদের সিপিএম, তারা প্রত্যেকেই মুখে কুলু পেটেছে
যারা গাজা এবং প্যালেস্তাইনে আক্রমণ নিয়ে রাস্তায় নেমে মিছিল পর্যন্ত করেন, সেই মোহাম্মদ সেলিম এই মুহূর্তে চুপ। তার মুখ দিয়ে এখন কোনো কথা বেরুচ্ছে না যে ওপার বাংলায় সংখ্যালঘুদের উপর আক্রমণকে তারা নিন্দা করছেন, এই ভাষা তাদের মুখ থেকে বেরুচ্ছে না। আর এর পরেও পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে ভোট দেওয়ার রুচি রাখেন, এটা দেখেই আমাদের অবাক লাগে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসুন এই প্রসঙ্গে কি বলেছেন। গতদিনে বাংলাদেশের হাই কমিশনের দপ্তরে তিনি গিয়েছিলেন, তারপরে তিনি একা বুক চিতিয়ে এর প্রতিবাদ করতে দ্বিধাবোধ করেননি। তিনি কি বলেছেন শুনুন। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব, এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই আমরা। শুনলেন বন্ধুরা, একেবারে তীব্র প্রতিবাদ। বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারতের ভিসা যেন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ইতিমধ্যেই আপনারা জানেন যে শুধুমাত্রই রোগ এবং বিশেষ পারমিশন ছাড়া এমনিতেই বাংলাদেশের ভিসাকে অনেক কঠিন করে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু শুভেন্দুবাবু বলছেন যে সম্পূর্ণরূপে এটাকে আটকে দিতে হবে। তারা সত্যি যদি চায় ভারত থেকে চিকিৎসা নেবো আর ওপার বাংলায় গিয়ে সুস্থ হয়ে ওপার বাংলায় হিন্দু নিধন যজ্ঞ চালাবো, এটা হতে পারে না। তারা যদি মনে করে করাচিতে গিয়ে, সত্যি সত্যি ঠিকই বলেছেন, করাচিতে গিয়ে তারা তাদের চিকিৎসা করাতেই পারেন, কিন্তু পশ্চিমবাংলা বা ভারতবর্ষের মাটিতে তাদের কোনো রকমের সাহায্য যে করা উচিত নয়, সেটা 100 বার আমি সমর্থন করি। তবে আপনাদের বলেছিলাম একদিনের পর্বে যে ভারতবর্ষ নরেন্দ্র মোদীর সরকারকেও কিন্তু এই সম্পর্কে তাদের কঠোর অবস্থান নিতে হবে। তার কারণ চিন্ময় মহাপ্রভুকে যে দল নির্বিচারে গ্রেপ্তার করতে পারে, ইস্কনের একজন মহারাজকে যারা গ্রেপ্তার করতে পারে, তারা কতটা মৌলবাদী একটা প্রশাসন, সেটা বোঝার জন্য খুব বুদ্ধির প্রয়োজন নেই। একটা ছবি আপনাদের দেখায়, দেখুন বাংলাদেশের অঙ্কের বইয়ে কি ধরনের অঙ্ক এসছে আপনারা দেখুন। 23 নম্বরের অঙ্কটা কি লেখা রয়েছে, এক মুজাহিদ জেহাদের ময়দানে প্রথম দিনে 24 জন, দ্বিতীয় দিনে 18 জন এবং তৃতীয় দিনে 12 জন শত্রুকে মেরে ফেললো। তিনি মোট কতজন শত্রুকে মেরে ফেললো? এটা হচ্ছে একটা অনুশীলন। প্রতিবেশী রাজ্যের অঙ্ক বইয়ে কি ধরনের অনুশীলন এসেছে একবার দেখুন। অর্থাৎ রন্ধ্রে রন্ধ্রে ছাত্রদের মধ্যে বিষ ঢোকানোর কাজটা স্কুল থেকেই শুরু হচ্ছে। তা যদি না হয় তাহলে একটা অঙ্কের বইয়ে কি করে মুজাহিদ তারা কতজনকে মেরে ফেললো, টোটাল কতজন মারা গেল, এই ধরনের জেহাদি কার্যকলাপ অঙ্কের বইয়ে থাকতে পারে কি? এটা গেল প্রথম। দ্বিতীয় আপনাদের ছবিটা আপনাদের সামনে দেখাতে চাইবো, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। দুটো ছবি পরপর দেখাচ্ছি। বাঁদিকের যে ছবিটা সেটা হচ্ছে আল কায়েদার শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলা, তার নেতা জসিমউদ্দিন রহমানি, তাকে ইউনূস প্রশাসন ক্ষমতায় আসার পর তাকে রিলিজ করে দিয়েছে। শেখ হাসিনার সরকার তাকে গ্রেপ্তার করে জেলের মধ্যে রেখে দিয়েছিল। এই ধরনের মৌলবাদী নেতা আল কায়েদা নেতাকে মোহাম্মদ ইউনূস তাকে জেল থেকে রিলিজ করে দিয়েছেন ক্ষমতায় আসার পরপরই, এবং আনসারুল্লাহ বাংলা যেটা নিষিদ্ধ ঘোষণা ছিল বাংলাদেশে, সেটাকেও কিন্তু মুক্ত করে দেওয়া হয়েছিল। আর ডান দিকের চিত্রটা দেখুন, সেটা হচ্ছে ইস্কনের মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে কিভাবে গ্রেপ্তার করা হলো। এই দুটি চিত্র পাশাপাশি দেখুন। একজন জঙ্গি নেতাকে ইউনূস প্রশাসন ছেড়ে দিচ্ছে, আর একজন ইস্কনের পূজারীকে, যিনি এখনো পর্যন্ত কেউ কোথাও দেখাতে পারবেন না তিনি উস্কানিমূলক বক্তব্য রেখেছেন, সব সময় বিপদে আপদে সংখ্যালঘু সংখ্যাগুরু সকলের পাশে থাকেন, সেই নেতাকে কিভাবে গ্রেপ্তার করা হলো অনৈতিকভাবে কোনো প্রমাণ ছাড়াই, সেটা আপনারা ভালো করেই দেখতে পাচ্ছেন। কি ঘটেছিল আপনারা জানেন যে ওপার বাংলায় হিন্দুদের ওপর যে আক্রমণ হচ্ছে তা নিয়ে বিভিন্ন হিন্দু সংগঠন নিজেদের বাঁচানোর জন্য একবদ্ধ হয়েছিল, এবং এই চিন্ময় মহাপ্রভু তিনি সেটাকে লিড করতেন। চিন্ময় মহাপ্রভুর এক ডাকে বাংলাদেশের রংপুরে এবং চট্টগ্রামে যেভাবে হিন্দুরা জমায়েত করেছিলেন, গতদিনই আপনাদের দেখিয়েছিলাম, সেটা কার্যত মোহাম্মদ ইউনূসের প্রশাসনে ভয়ের সৃষ্টি করে দিয়েছিল। কিন্তু কেউ কোথাও অশান্তি করেনি, কোথাও প্রভোকেটিভ কেউ মন্তব্য দেননি। তা সত্ত্বেও কিন্তু
সেই অনুষ্ঠানে নাকি বাংলাদেশের পতাকার পাশে একটা ইস্কনের পতাকা রেখে দেওয়া হয়েছিল। এই অপরাধে দেশদ্রোহিতার অপরাধ আনা হয়েছে চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে। ভাবুন, বাংলাদেশের পাশে একটা ইস্কনের পতাকা রাখা হয়েছে বলে সেটা দেশদ্রোহিতার মতো একটা বড় অপরাধ বলে এনাকে গ্রেপ্তার করা হয়েছিল। যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে সেটা অপরাধ বাংলাদেশের আইন অনুযায়ী, তাহলে এটার কি কোথাও প্রমাণ রয়েছে যে এই চিন্ময় প্রভু তিনি গিয়ে ওই পতাকাটি রেখেছিলেন? এমন তো কোনো প্রমাণ নেই। তাহলে কেন চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হলো? এর উত্তর কিন্তু কেউ দিতে পারবেন না, আর এর উত্তর আমার আপনার কাছে সকলের কাছেই স্পষ্ট। এবার আপনাদের দেখায়, এই কারণে যদি চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে আরো একটা ছবি আপনাদের দেখায়। এই ছবিটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের। সেখানে দেখুন ভারতের পতাকাকে নিচে ফেলে রাখা হয়েছে, তার উপর দিয়ে সেখানকার ছাত্রছাত্রীরা প্রবেশ করছেন পায়ে হেঁটে। এবার বুঝতে পারছেন যে একটা দেশ কতটা মৌলবাদী সমর্থক হতে পারে, যাদের বাচ্চাদের অঙ্কের বইয়ে জেহাদিরা কতজন মানুষ মারলো তা নিয়ে অঙ্ক থাকতে পারে, যাদের ইঞ্জিনিয়ারিং কলেজে ভারতের পতাকার ওপর দিয়ে হেঁটে গেলেও সেখানকার পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না, এবং যেখানে হিন্দুরা নিজেদের আত্মরক্ষার স্বার্থে যদি জমায়েত হয় সেখানে ইস্কনের একটা পতাকা নাকি বাংলাদেশের পতাকার পাশে রাখলে নাকি সেটা দেশদ্রোহিতার মতো অপরাধ হয়ে যায়, যার জেরে একজন বৈষ্ণব প্রভুকে গ্রেপ্তার করা যেতে পারে। এই হচ্ছে বাংলাদেশের প্রশাসন। আর এত কিছু পরেও আমাদের সিপিএম, আমাদের কংগ্রেস, আমাদের তৃণমূল কংগ্রেস তারা একেবারেই নীরব। কাদের ভোট দেন লাইনে গিয়ে? নিজেদের যদি একটুও লজ্জাবোধ থাকে, একটুও যদি এই ঘটনা থেকে নিজেদের শিক্ষা নিতে ইচ্ছা হয়, তাহলে দ্বিতীয়বার এই ধরনের কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করবেন। যারা বিপদের দিনে পাশে থাকে না তাদেরকে কি ভোট দেবেন? যারা সেকুলারিজমের কথা বলে, শুধুমাত্রই অন্য আরো একটা ধর্মের প্রতি কোনো ঘটনা ঘটলে যারা শুধুমাত্র সেকুলারিজমের কথা বলে, অথচ এই যে নৃশংসতম আচরণ হচ্ছে আমাদের পাশের রাজ্যে, এরকম নয় যে গুয়াতেমালায় কোনো একটা ঘটনা ঘটেছে কিংবা বারমুডায় কোনো ঘটনা ঘটেছে, একেবারেই পাশের রাজ্য প্যালেস্টাইনের সঙ্গে পশ্চিমবঙ্গের বর্ডারের কোনো সম্পর্ক নেই, ভারতের বর্ডারের কোনো সম্পর্ক নেই, তাও প্যালেস্টাইনের সমর্থনের জন্য গলা ফাটাতে পারে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের বেশ কিছু রাজনৈতিক দল যেমন তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস। অথচ ওপার বাংলায় যখন হিন্দু নিধন যজ্ঞ চলছে তারা সেকুলারিজমের নাম করে চুপচাপ বসে থাকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মনে পড়ে? রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খেয়ে প্রমাণ করেছিলেন তিনি কত বড় সেকুলার। দেখুন, সেই মানুষটিকে বলতে শুনেছেন? এই যে টিভি মিডিয়ায় তো এত বক্তব্য দিয়ে যান, কোথাও কি বলেছেন যে এই যে অপরাধ চলছে বাংলাদেশে সেটা হওয়া উচিত নয়, সেটা কাঙ্ক্ষিত নয়, তার তীব্র নিন্দা করছি, এর জন্য একটা মশাল মিছিল তারা রাস্তায় আয়োজন করেছেন? দেখেছেন? এই হচ্ছে রাজনৈতিক অবস্থান তাদের। এই নিয়ে আরো একটা পর্ব আপনাদের সামনে আনার ইচ্ছা রয়েছে, আর বেশি কিছু বলবো না, তবে আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারী একমাত্র বুক চিতিয়ে বিজেপির তরফ থেকে যিনি লড়াই করছেন, নিশ্চিতভাবে হ্যাটস অফ। সত্যিকে সত্যি বলার ক্ষমতা তিনি রাখেন, সেই কাজটা বুক চিতিয়ে তিনি করছেন। দেখুন কি বলেছেন তিনি, শুনুন। আমাদের পক্ষ থেকে সোমবার দিন সকাল 10টা থেকে পেট্রোপোলে গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা সেখানে আমি নিজে অংশগ্রহণ করব, সেখানে সবাই অংশগ্রহণ করবেন। আমরা প্যাসেঞ্জার ভেহিকেল এবং অন্যান্য যে ভেহিকেল আছে তাদের কোনো অসুবিধা করব না। আমরা কেবলমাত্র গুডস ভেহিকেলে অবস্ট্রাকশন করব এবং আমরা ওদের অ্যাটিটিউড আগামী 48 ঘন্টায় দেখতে চাই। চিন্ময় প্রভুর মুক্তি, মন্দির সুরক্ষা এবং সনাতনীদের উপর মিথ্যা মামলা বন্ধ করে ওখানে আগের পরিস্থিতি ফিরিয়ে আনা হোক। প্রয়োজন হলে 16 তারিখে বিজয় দিবস, যেদিন পাকিস্তানের আর্মি কমান্ডার নিজামি আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় আর্মির কাছে, ওই দিন কলকাতাতে মহাসমাবেশ আমরা ডাকার উদ্যোগ গ্রহণ করছি। শুনলেন বন্ধুরা, তবে বিরোধী দলনেতা একা চাইলে যে সবকিছু করতে পারবেন এমনটা নয়, কিন্তু আমার মনে হয় ভারতবর্ষ কিন্তু কড়া নজর রাখছে। বিশেষ করে ভারতের তরফ থেকে এই চিন্ময় মহাপ্রভুকে গ্রেপ্তার করার পর যে ধরনের কড়া বিবৃতি দেওয়া হয়েছিল তারই ইঙ্গিত কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে। কি বলেছে ভারতের তরফ থেকে, কি বলা হয়েছে? মঙ্গলবার একটি বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একের পর এক আক্রমণের ঘটনার আবহে হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেপ্তারি এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তোলা
যথেষ্ট উদ্বেগজনক বলে ভারত জানিয়েছে। বিদেশ মন্ত্রকের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা বাংলাদেশ সরকারকে সে দেশের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষত হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুরোধ করেছি, পাশাপাশি তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ এবং মত প্রকাশের অধিকারও রক্ষা করা হোক, এই দাবিও ভারতের তরফ থেকে জানানো হয়েছে। এরপরে কি ঘটনা ঘটেছে জানেন? এই মোহাম্মদ ইউনূসের সরকার তারা উত্তরে বলতেই পারতো যে আমরা যথেষ্টই সংখ্যালঘুদের দিকে লক্ষ্য রাখছি, তাদের ওপর কেউ যেন অনৈতিক কোনো আক্রমণ করতে না পারেন সেদিকটা আমরা লক্ষ্য রাখছি, তার কারণ বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতার একটা দেশ। এই ধরনের মন্তব্য কিন্তু আসেনি। উল্টে মোহাম্মদ ইউনূসের সরকার তারা জানিয়েছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বিবৃতি জারি করেছে ভারত। তারা বিবৃতিতে বলেছে, অত্যন্ত হতাশা এবং দুঃখের সঙ্গে সরকার লক্ষ্য করছে যে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির ঘটনাকে কিছু মহল ভুলভাবে তুলে ধরেছে। এটি প্রতিবেশী দুই দেশের বন্ধুত্ব ও বোঝাপড়ার পরিপন্থী। অর্থাৎ পরিষ্কারভাবে তারা বলে দিয়েছে যে যে কাজ তারা করে চলেছে হিন্দু নিধন যোগ্য, তা নিয়ে কোনো রকমেরই চিন্তিত নয়। তার কারণ তারা স্বীকারই করে না সে দেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে। এমন একটা প্রশাসন যারা মনেই করে যে হিন্দুদের উপর অত্যাচার চালানোটা একেবারেই নর্মাল, এবং যদি কোনো ঘটনা ঘটে সেটাকে রাজনৈতিকভাবে চালিয়ে দিচ্ছেন মোহাম্মদ ইউনূসের সরকার। আর ভারতের এই বক্তব্যের পর পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে ভারতের নাকি কোনো এখতিয়ার নেই ওপার বাংলার আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর। এই যদি বাংলাদেশের রিপ্লাই হয়ে থাকে তাহলে কত বড় মৌলবাদী সরকার সে দেশে রয়েছে। মোহাম্মদ ইউনূস কত বড় মৌলবাদী সরকার সেটা আপনারা বুঝতে পেরেছেন। বিশেষ করে শেখ হাসিনার যারা নিন্দা করছিলেন এপার বাংলার প্রচুর রাজনৈতিক দলগুলি, তারা অন্তত এবার বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা ওপার বাংলার সংখ্যালঘুদের জন্য কতটা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, আর তিনি সরে আসতেই বাংলাদেশের আসল রূপ আসল চেহারাটা কিন্তু বেরিয়ে পড়েছে। তবে আমার মনে হয় ভারতেরও এর যোগ্য জবাব দেওয়া উচিত, তার কারণ ভারতের হাতে এত অস্ত্র রয়েছে বাংলাদেশকে পরাস্ত করার জন্য কূটনৈতিকভাবে, তার একটা দুটো অস্ত্র যদি ভারত ব্যবহার করে তাহলে এই মৌলবাদীরা এই উগ্রবাদীরা রাতারাতি তারা সবক শিখে যাবেন। পেঁয়াজ রপ্তানি, ডিম রপ্তানি, জল বন্টন, এই কয়েকটার ছোট অংশ যদি বন্ধ করে দেয় তাহলে ওপার বাংলার যে কি দুর্ভিক্ষজনক অবস্থা তৈরি হবে সেটা আর কেউ না জানুক, ভারত খুব ভালোভাবে জানে। তাই আমার মনে হয় হয়তো ওয়েট অ্যান্ড ওয়াচ করছে নরেন্দ্র মোদীর সরকার। হঠাৎ করেই কোনো সিদ্ধান্ত নিয়ে তড়িঘড়ি অরাজক পরিস্থিতির সৃষ্টি না করে তারা নিশ্চিতভাবে এমন কোনো পদক্ষেপ আগামী দিনে নেবে যা থেকে বাংলাদেশ খুব একটা বড় শিক্ষা পাবে বলেই আমার মনে হয়। অন্তত নরেন্দ্র মোদীর সরকার তেমনটা করবে বলেই আমরা আশা করছি। কিন্তু সর্বশেষ যেটা আপনাদের বলে শেষ করব, এই সমস্ত ঘটনার পর এটা তো প্রমাণ হয়ে গেল এই মোহাম্মদ ইউনূসকে যারা শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছিলেন, এই বারাক ওবামা কিংবা ডেমোক্র্যাট দল আমেরিকার যারা এবার হেরে গেলেন, সেই ডেমোক্র্যাট দলের বারাক ওবামা যে মোহাম্মদ ইউনূসকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছিলেন এটা যে ফেক, সেটা অন্তত প্রমাণ হয়ে গেল। তার কারণ শান্তিতে নোবেল পাওয়া কোনো ব্যক্তি এইভাবে একটা দেশকে জ্বলতে দিতে পারতো না, কিংবা সংখ্যালঘুদের উপর এইরকম নির্মম আচরণের পরেও তারা নিশ্চুপ হয়ে বসে থাকতে পারতো না। কাজে মোহাম্মদ ইউনূসের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়াটা কতটা হাস্যকর আপনারা ভাববেন, এবং আস্তে আস্তে এটা জানতে শিখুন যে নোবেল পুরস্কার কিন্তু সকলেই পান না। যারা নিরপেক্ষভাবে সত্যি সত্যি ভালো কাজ করে, ভারতের উন্নতিতে কাজ করে, তারা জীবনে নোবেল পুরস্কার পাবেন না। যারা ভারতের পিছনে লাগবেন অথচ ভালো কাজ কিছু করবেন তারাই কিন্তু নোবেল পুরস্কারগুলো পান। উদাহরণ হিসেবে অনেক নাম রয়েছে, আমি বলতে চাই না, কিন্তু দু একটা নাম আপনারা মনে করে দেখুন। ভারতবর্ষের সম্প্রতিকালে বিভিন্ন ক্ষেত্রে যারা নোবেল পুরস্কার প্রাইজ পেয়েছেন তাদের নামগুলো একটু মনে করার চেষ্টা করুন। আর ভারত সম্পর্কে তারা কি ধরনের ধারণা রাখে একটু মনে করলেই বুঝতে পারবেন যে নোবেল পুরস্কার কিন্তু এমনি এমনি দেওয়া হয় না। মনে আসে অমর্ত্য সেনের নাম, অভিজিৎ বিনায়কের নাম, অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া, ব্যাস, এর বাইরে আমি আর কিছু বলতে চাই না। আপনাদের মন্তব্যের জন্য প্রতীক্ষায় থাকলাম। এখনো যদি চুপ করে বসে থাকেন, যদি একটা কমেন্ট করতে যদি আপনাদের হাত কাঁপে, কিংবা ভিডিওটা শেয়ার করার জন্য আপনাদের যদি হাত কাঁপে, তাহলে নিশ্চিতভাবে আর বলার কিছু নেই। হ্যাঁ, আপনারা ভাবছেন শেয়ার করলে এটা তো আমার লাভ হবে, নিশ্চিতভাবে আমার তো লাভ হবেই, তার আর্জি তো আপনাদের প্রত্যেকটা পর্বেই জানাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের ভিডিওগুলো যদি না ছড়িয়ে পড়ে, যদি না প্রত্যেকটা মানুষ এই ধরনের তথ্যগুলো জানতে পারে, তাহলে আজকে ওপার বাংলায় যা ঘটনা ঘটছে আগামী দিনে আমাদের রাজ্যেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আরো 10টি বছর যদি থেকে যায়। কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।